আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আপনারা জিজ্ঞেস করেন না যে বাংলাদেশ তো ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলতো, তাহলে এখন সেই ওয়ানডে ফরম্যাটটাও বাংলাদেশ ভালো খেলতে পারে না কেন? উত্তরটা একেবারে আপনাদের সামনেই আছে। খুব কষ্ট হয় ব্যাপারটা বলতে যে যেই দেশের একমাত্র লিস্টে ক্রিকেট টুর্নামেন্টটা চলে সেই দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচনী ছক মেনে সেই দেশের ক্রিকেট এই 50 ওভারের ফরম্যাটে ভালো করবে সেটা আপনি এক্সপেক্ট কিভাবে করেন? মানে এই একটা ফরম্যাটই ছিল, যে একটা ফরম্যাটে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো খেলতাম, আমাদের একটা মান সম্মানের জায়গা ছিল। এই একটা ফরম্যাটটাও আমরা নষ্ট করে ফেলেছি শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী ছকটাকে মাথায় রাখার জন্য। আমার যদি ভাই ক্ষমতা থাকতো, আমি একটা দুঃখের কথা বলি ভাই, আমার যদি ক্ষমতা থাকতো আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিস্টে মর্যাদাটা বাদ করে দিতাম, নতুন একটা টুর্নামেন্ট আনতাম যেটা লিস্টে ফরম্যাটে, সেটা এনসিএলের মতো করে 7 বিভাগের 7টা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো টাকা আছে, ইনভেস্ট করার জায়গা আছে। আই এম প্রিটি মাচ শিওর এইবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্লেয়াররা যে টাকা পেয়েছে তার চাইতে 3 থেকে 4 গুণ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ থেকে এই ধরনের টুর্নামেন্টে দেয়া যেত। পৃথিবীর কোনো দেশে লিস্টে ক্রিকেটটা এরকম ক্লাব ছকের মধ্যে চলে না। পৃথিবীর কোনো দেশের লিস্টে ক্রিকেটটা এরকম ক্লাব পলিটিক্সের মধ্যে চলে না। পৃথিবীর কোনো দেশের লিস্টে ক্রিকেট এরকম ক্লাবের নির্বাচনী পলিটিক্সকে মাথায় রেখে চলে না ভাই, এটা হয় না, এটা আসলে হতে পারে না। আজকে সত্যিকারের অর্থে আমি যদি বলি যে আমরা তো বাচ্চাদের ক্রিকেট নিয়ে কাজ করি, কষ্ট হয় মুখগুলো দেখে। কষ্ট হয় মুখগুলো দেখে কেন জানেন? যে এরা হয়তো বা সারা বছর প্র্যাকটিস করবে এরকম জায়গাতে, কিন্তু খেলাবো কই, খেলবে কই? এখন ওই খেলার অপ্রতুলতার একটা জায়গা আছে, জেলা বিভাগ ভিত্তিক পর্যায়ে ক্রিকেট নাই, পুরো ক্রিকেটটা ঢাকার ক্লাব ক্রিকেটের মধ্যে সিন্ডিকেটভুক্ত। এবং এর ফলে যে বিষয়টা হচ্ছে, দিন শেষে ভাই মাঠের ক্রিকেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, আজকে সত্যিকার অর্থে যা দোষ হয়, আগে ছিল নাজমুল হাসান পাপনের, এখন হয় ফারুক আহমেদের। কেউ ইসমাইল হায়দার মল্লিকের নাম বলে না, কেউ মাহবুব আনাম সাহেবের নাম বলেন না। এখন আপনি যদি চিন্তা করেন মোহামেডান ক্লাবের কথা যদি আমি বলি, মোহামেডানের কনভেনার মাহবুব আনাম সাহেব, আজকে তিনি বিসিবির একজন খুব প্রভাবশালী পরিচালক। এগুলো কি বোঝা যায় না? এই বিষয়গুলো কি বোঝা যায় না যে আসলে কোত্থেকে কি হয়? মোহামেডান এক্সট্রা বিট অফ ফেভার পাচ্ছে। হ্যাঁ, প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদ সাহেব সেটার দায় এড়াতে পারেন না, প্রেসিডেন্ট হিসেবে নাজমুল হাসান পাপন সাহেবও সেগুলোর দায় এড়াতে পারতেন না, তাদেরও দায়ের জায়গা আছে। কিন্তু দিন শেষে সব কিছু পাপন সাহেব ফারুক সাহেবদের দিকেই আমরা দিয়ে বাস। ভেতরের খবর, এই যে ক্লাব পলিটিক্স, তাদেরকেও এগুলো মানিয়ে চলতে হয়। মানে এখানকার গঠনতন্ত্রটাই এমন, পাপন সাহেবদেরও ওই ইসমাইল হায়দার মল্লিক সাহেবদেরকে মানিয়ে চলতে হতো নির্বাচনী এই বিষয়গুলোর জন্য, ফারুক সাহেব মাহবুব আনাম সাহেবদেরকে মেনে চলতে হয় বিকজ অফ এই নির্বাচনী পলিটিক্সের এসবের কারণে। এখন এটা দিস ইজ দ্য সিস্টেম, গঠনতন্ত্রের জায়গাটার সিস্টেমটাই আসলে এরকম বানানো হয়েছে গেল বিগত 10-12 বছরে, যে এই ক্লাব পলিটিক্সের বাইরে আপনি আসলে বেরোতে পারবেন না। দিন শেষে ক্ষতিটা কার হচ্ছে? দিন শেষে ক্ষতিটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের। আপনি আজকে চিন্তা করেন, একটা লিস্টে ক্রিকেট টুর্নামেন্টে, মানে এটা তো একটা এলিট জায়গা, মানে একটা এলিট টুর্নামেন্টে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার বিসিবির চাকরি ছেড়ে দিতে চান। মানে ম্যাচ রেফারিদের মধ্যে হাতাহাতি পর্যায়ের নাকি মারামারি হয়, লজ্জা লাগে এগুলো শুনতে ভাই। একটা লিস্টেড টুর্নামেন্টে জাস্ট একটা দলের ফেভারের জন্য, মানে আগে যাহা ছিল আবাহনী এখন তাহা হচ্ছে মোহামেডান, আগে যাহা ছিলেন ইসমাইল হায়দার মল্লিক সাহেব এখন তাহা হচ্ছে মাহবুব আনাম সাহেব। মানে বিষয়টা তো সেরকমই। আই এম সরি টু সে, নামগুলো মেনশন করার জন্য, হয়তো বা কারো নাম মেনশন করলে সেটা তাকে অপমান অপদস্থ করা হয়, বাট দিন শেষে ক্রিকেটটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কি জানি না যে মোহামেডানের কনভেনার কে? তাহলে এরকম একজন প্রভাবশালী পরিচালক, আমি যদি নীতির কথার জায়গায় বলি, যে যিনি একজন বিসিবির প্রভাবশালী পরিচালক, তার সাংগঠনিক দক্ষতা অনেক বেশি, তিনি আমার জন্মের আগে থেকে ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে তো আমরা আরও স্বচ্ছতা আশা করি। এই প্রজন্ম, তাদের কাছ থেকে আমরা আশা করি যে এই জায়গাটায় আরও অনেক সুন্দর থাকবে। তার ক্লাবের ব্যাপারে যদি এরকম কোনো কিছু হয়, তিনি আরও বিষয়টাকে ওইভাবে মেনটেন করার চেষ্টা করবেন যে না, কেউ কোনো ফেভার পাবে না। বাট এই পুরো জায়গাটা, মানে আগে যেটা ছিল ধরেন আবাহনের, এখন সেই ফেভার পাচ্ছে মোহামেডান। এখন ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এইভাবেই দেশের ক্রিকেট চলবে। মাঝখান দিয়ে ওই যেটা বলছিলাম, যে প্রেসিডেন্ট যারা, তাদের বদনাম হয় পাপন সাহেবের, এখন ফারুক সাহেবের হচ্ছে, বাট তারাও দিন শেষে হয়তো বা, আমি জানি না সেখানকার বিষয়টা কি, সেখানকার সায়েন্সটা কি, ডেফিনেটলি বোঝাই যায় যে যেহেতু মানে সব কিছুই নির্বাচনের উপর ডিপেন্ড করছে, কিন্তু দিন শেষে এই নির্বাচনী ছকের জন্য আপনি বলতে পারবেন আর এবার ঢাকা প্রিমিয়ার লিগে যে মানের ক্রিকেট হয়েছে, মানে ক্রিকেটের খেলার চাইতে
ধুলার আলোচনা বেশি, যে মানের ক্রিকেট হয়েছে, দিন শেষে এটা ওয়ানডে ক্রিকেটে কোনো বেনিফিট আমাদেরকে নিয়ে আসবে? এটা ওয়ানডে ক্রিকেটে কোনো বেনিফিটের জায়গা আমাদেরকে নিয়ে আসছে? এটা কি মনে হয়? আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় যে ভাই, আমার যদি আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত, এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিস্টে মর্যাদায় আমি নিয়ে নিতাম। লিস্টে মর্যাদা নিয়ে আমি নতুন একটা লিস্টে ফরম্যাটের ক্রিকেট চালু করতাম। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহকে নিয়ে আসতাম সেই জায়গাটাতে, 8টা দল হতো, সেইভাবে কাজ করার চেষ্টা করতাম। মানে সেটা যদি আমার ক্ষমতা থাকতো, আমাদের তো ওই ক্ষমতার জায়গাটা নাই। এখন এইটাকে যদি আপনি গঠনতন্ত্রকে চেঞ্জ করতে চান, সেটার জন্য এজিএম করা লাগবে, সকল কাউন্সিলরদেরকে ডাকা লাগবে, এটা কখনো হবে না। এটা আমাদের দেশের ক্রিকেটে গঠনতন্ত্রটা যেভাবে হয়ে আছে, এটা আমাদের দেশের ক্রিকেটে কখনো এইভাবে জিনিসটা আসলে হবে না। এখন এটা যতদিন পর্যন্ত না হবে, ওই যে ভেতরের দিকে এই যে ক্লাব পলিটিক্স যারা চালান, তারাই আলটিমেটলি গেইনার হবেন, তারাই আলটিমেটলি গেইনার হচ্ছেন। কিন্তু দিন শেষে আমার একটা কোয়েশ্চেনের জায়গা, সেটা হচ্ছে আপনারা যেসব কারণে গেইনার হবেন বা যে কারণে গেইনার হবেন, সে কারণটার নাম হচ্ছে ক্রিকেট। সে ক্রিকেটটাই তো মরে যাচ্ছে। ক্রিকেটটা যদি বেঁচে না থাকে, আপনাদের এই ক্লাব পলিটিক্সে আপনি ওই মিরপুর স্টেডিয়ামের মধ্যে দাদাগিরি করবেন, এটা কইরা আসলে লাভটা কোন জায়গাটায় আছে? আপনি মিরপুর স্টেডিয়ামে এই ক্লাব নিয়ে দাদাগিরি করবেন, 2 দিন পরে মনে করেন এই বছর তো দেখলাম যে বসুন্ধরা স্পন্সার করেছে, আগামী বছর কেউই স্পন্সার করবে না যদি এরকমভাবে চলতে থাকে। আর স্পন্সার কেন করবে? মানুষের আগ্রহ যদি না থাকে, মানুষের আগ্রহ না থাকলে স্পন্সার করার কোনো কারণ আছে? মানুষের আগ্রহ না থাকলে স্পন্সার করার তো কোনো কারণ নাই। দিন শেষে ক্রিকেটটাই যদি বেঁচে না থাকে, তাইলে পরে কোন দিক দিয়ে কী হবে? আজকে আপনি দেখলেন যে হঠাৎ করে আম্পায়ার্স কমিটি মেমো দিল, যে তাওহীদ হৃদয়ের শাস্তি কমিয়ে ফেলতে হবে বা একদম বাইলসটা চেঞ্জ করে ফেলতে হবে। এগুলো কোত্থেকে নাজিল হয়েছে? এগুলো কি মানে বুঝি না। সাধারণ মানুষ না হয় বুঝে না, সাধারণ মানুষ খালি চিনে পাপন আর ফারুক, সাধারণ মানুষ না হয় বুঝে না, কিন্তু এগুলো কোত্থেকে হয়? এগুলো কি আমরা বুঝি না? এগুলো তো আমরা বুঝি। সো আলটিমেটলি দিন শেষে প্রত্যেকবার আমার কাছে মনে হয়েছে যে আমরা যতদিন থেকে দেখেছি, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা ছিলেন, দে হ্যাভ বিন দ্য পাপেটস। কারণ ওই যে এই ক্লাব পলিটিক্সের এই সমস্ত জায়গাতে, এই টোটাল জায়গাগুলোতে তারা, তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তারা পাপেট কেন থাকবেন? ধরেন ফারুক আহমেদ সাহেব যখন এসেছেন, বোর্ড প্রেসিডেন্ট যখন হয়েছেন, তখন তিনি তো একটা প্রতিশ্রুতি দিয়েই এসেছিলেন যে আঞ্চলিক ক্রিকেট কাঠামোটাকে সচল করবেন। তিনি এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে তিনি এই জায়গাগুলো, ক্রিকেট মাঠের ক্রিকেটটার জায়গাটায় কোনো স্যাক্রিফাইস করবেন না। বাট সেই স্যাক্রিফাইসের জায়গা তো আমরা দেখতে পাচ্ছি। ফাহিম স্যারের কথাও বলবো, আমাদের সবার শ্রদ্ধা, আমাদের সবার গুরু। বাট এই আপোষের জায়গাগুলো তো হচ্ছে। কারণ সব কিছুর কারণটা হচ্ছে আলটিমেটলি বিসিবির নির্বাচনী ছকটা। দিন শেষে বিসিবি, ক্রিকেটটাই যদি না থাকে, বিসিবির নির্বাচনী ছক দিয়ে কী হবে আই ডোন্ট নো। আমার কাছে খুব মায়া লাগে, ধরেন 4-5 বছর ধরে একটা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করে একটা ছেলে, ওদের ভবিষ্যৎ কী হবে এগুলো ভেবে আমার কাছে খুব মায়া লাগে। আমি জানি না তারা ওই সমস্ত বিষয়বস্তু ভাবেন কিনা, তাদের এগুলো ভাবার আসলে সময় নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।